নমস্কার, আমি অভিজিৎ স্যার আবার হাজির হয়েছি আমার চ্যানেল সায়েন্স অ্যান্ড অভিজিৎ স্যার। আমরা গত ক্লাসে যেটা শিখেছিলাম, ক্লাস 10-এর প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা, এই চ্যাপ্টারের যে বায়ুমণ্ডলের যে স্তরগুলো ছিল সেই বিষয়ে জেনেছিলাম। আমরা তারপর থেকে আজকে শুরু করছি। আজ আমরা জানব যে বায়ুমণ্ডলের দ্বিতীয় চ্যাপ্টার যেটা ছিল, মানে দ্বিতীয় ধাপ যেটা স্ট্র্যাটোস্ফিয়ার, এর উপরের স্তরে আমরা জেনেছিলাম একটা ওজোন স্তর রয়েছে। এই ওজোন স্তরের ভাঙন এবং গঠন কিভাবে হয় সে বিষয়টাতে। তো আমরা চলে যাই টপিকে। এর আগে একটু বলি, এই যে ওজোন স্তরের যে ঘনত্ব, কতটা ওজন রয়েছে ওজোন গ্যাস, এই ঘনত্ব মাপার একক হচ্ছে ডবসন এককে মাপা হয়। এটা একটু নোট ডাউন করে নেবে। এবার এই ওজোন স্তর তৈরি হচ্ছে কি করে বায়ুমণ্ডলে। আমরা জানি যে সূর্যরশ্মির সঙ্গে অতিবেগুনি রশ্মি আসে। এই আল্ট্রাভায়োলেট রের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য থাকে। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য প্রকাশ করা হয় ল্যামডা দিয়ে। এই যে তরঙ্গ দৈর্ঘ্য, যেটা 240 ন্যানোমিটার অথবা এর বেশিও হতে পারে, এই 240 অপেক্ষা বেশি কম হতে হবে। 240-এর কম যদি থাকে যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই আল্ট্রাভায়োলেট রের মাধ্যমে বায়ুমণ্ডলে যে অক্সিজেনটা রয়েছে সেই অক্সিজেনকে ভেঙে দুটো পরমাণুতে পরিণত করে। অর্থাৎ একটা অক্সিজেন অণু ভেঙে দুটি অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। এই সক্রিয় পরমাণুগুলি বায়ুমণ্ডলে যেহেতু প্রচুর পরিমাণে অক্সিজেন রয়েছে, তাই না, এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হচ্ছে ওজোন গ্যাস। তাহলে আমরা বুঝতে পারলাম ওজোন গ্যাস কীভাবে সৃষ্টি হচ্ছে বায়ুমণ্ডলে। এখন শুধু যদি ওজোন গ্যাস তৈরি হতে থাকতো তাহলে তো প্রচুর পরিমাণে ওজনের স্তর তৈরি হয়ে যেত, কিন্তু তা কি হয় না। সুতরাং এই ওজোন গ্যাস ভাঙেও। কীভাবে ভাঙছে? ঠিক তরঙ্গদৈর্ঘ্য, আল্ট্রাভায়োলেট রোড যে তীব্রতা, যদি তরঙ্গদৈর্ঘ্য আর একটু বেড়ে যায়, অর্থাৎ 300 থেকে বেশি, 300 থেকে কম হতে হবে। একটা জিনিস খেয়াল করো, এটা 240-এর কম, এটা 300-র কম। অর্থাৎ বলা যেতে পারে 240 এবং 300-র মাঝামাঝি জায়গায় যেগুলো থাকছে, এই ধরনের তরঙ্গদৈর্ঘ্য যেগুলো হচ্ছে, সেই অতিবেগুনি রশ্মিগুলি কী করছে? ওজোনকে ভেঙে দিচ্ছে। ওজোন গ্যাস ভেঙে যাওয়ার ফলে কিসে পরিণত করছে? একটা অক্সিজেন অণু, একটি অক্সিজেন পরমাণু। এই অক্সিজেন যেটা পরমাণু তৈরি হচ্ছে, সে আবার আরেকটা ওজনের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করছে দুটো অক্সিজেন। অর্থাৎ একটা ভেঙে গিয়েই শুধু থেমে যাচ্ছে না, এর সঙ্গে আরও একটা পরমাণু তৈরি হচ্ছে, যে কিনা আর একটা ওজনের সঙ্গে যুক্ত হয়ে অক্সিজেন তৈরি হচ্ছে। ক্রমশ এই প্রক্রিয়াটি চলতেই থাকে। এখন যদি এই তীব্রতাটা বেশি হয় তাহলে ওজোন ক্ষয়ের পরিমাণ অতিরিক্ত হবে। তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো? বায়ুমণ্ডলে অনবরত দুটো ঘটনা ঘটে চলেছে। একদিকে যেমন ওজোন ভাঙছে, ঠিক আরেকদিকে ওজোন তৈরি হচ্ছে। অর্থাৎ একটা সার্কেল চক্রাকারে আবর্তিত হচ্ছে। এই চক্রটাকে বলা হচ্ছে চ্যাপম্যান সাইকেল। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য, এবং জেনে রাখতে হবে আমাদের যে চ্যাপম্যান সাইকেল কি। নেক্সট চলে আসছি এই ওজনের আরও একটু গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ওজোন স্তর। যে আমরা পড়েছিলাম, যে আগের দিন হয়তো একটু বলেছিলাম, যে ওজোন স্তরকে আমরা বলি পৃথিবীর ছাতা। কেন না? এই অতিবেগুনি রশ্মি যাতে পৃথিবীর মধ্যে প্রবেশ করতে না পারে সেটা রক্ষা করে। কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে কি, যে বিজ্ঞানী ফোরম্যান পর্যবেক্ষণ করেন যে আন্টার্কটিকা অঞ্চলে স্ট্র্যাটোস্ফিয়ারের যে ওজোন স্তরটা রয়েছে সেটা ক্রমশ ভাঙছে এবং অপেক্ষাকৃত পাতলা হয়ে আসছে। এই ঘটনাকে নাম দেওয়া হয় ওজোন ছিদ্র বা ওজোন স্তরের ক্যান্সার, ওজোন ক্ষয়। তো এটা মূলত ওইখানেই বেশিরভাগ দেখা যাচ্ছে। এবার এই গেল আমাদের ওজোন স্তর সম্বন্ধে একটা ধারণা, যে ওজোন স্তরে কীভাবে সৃষ্টি হচ্ছে, কীভাবে ধ্বংস হচ্ছে, এবং ওজোন স্তরের ক্ষয়ের বিষয়টা বললাম। এখন ওজোন স্তর ভাঙন শুধুমাত্র কি আল্ট্রাভায়োলেটের মাধ্যমেই ঘটে? তা কিন্তু নয়। কৃত্রিমভাবে আমাদের কিছু অসাবধানতাবশত বা আমরা যেগুলো ব্যবহার করছি অত্যাধুনিক প্রযুক্তিতে, সেখানে এমন কিছু আমরা ব্যবহার করছি যেগুলো ওজোন স্তরকে ভাঙছে। তার মধ্যে অন্যতম হচ্ছে CFC, অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন। এই CFC নর্মালি আমরা কি রেফ্রিজারেটর, ফ্রিজ এগুলোতে ব্যবহার করা হয়। বিভিন্ন ইলেকট্রনিক্স ঘুরছে, এগুলো মানে এসিতে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, যেগুলো মানে শীতল তৈরি করার জন্য সেগুলোতে ব্যবহার করা হচ্ছে। এই CFC যেটা,
এই যখন বায়ুমণ্ডলে থাকছে, বায়ুমণ্ডলে গিয়ে কি করছে, এ ভেঙে গিয়ে ক্লোরিন পরমাণু দিচ্ছে, Cl। এই যে ক্লোরিন পরমাণু, এই ক্লোরিন পরমাণুটা যেহেতু CFC থেকে নির্গত হচ্ছে, এই সদ্য প্রস্তুত হচ্ছে বলে এই খুবই সক্রিয় হয়। সক্রিয় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া করতে খুব সক্রিয়। এই যে সক্রিয় ক্লোরোফিল এই গিয়ে কী করছে, বায়ুমণ্ডলে যে অক্সিজেন গ্যাস রয়েছে, এই ওজোন গ্যাস রয়েছে, এই ওজনের সঙ্গে এই সক্রিয় ক্লোরিন বিক্রিয়া করছে, করে কিসে পরিণত হচ্ছে, একটা অক্সিজেন পরমাণু এই ক্লোরিনের সঙ্গে যুক্ত হচ্ছে যেহেতু এর যোজ্যতা 1, অন্যদিকে একটি তৈরি হচ্ছে অক্সিজেন অণু, ভেঙে গেল। ইন্টারেস্টিং হচ্ছে এই যে ক্যালসিয়াম এবং অক্সিজেনের যে যৌগটা তৈরি হলো, এ কিন্তু স্থির নয়, এ ক্ষণস্থায়ী। ও কি করছে, এ এসে আবার আরেকটা ওজোন গ্যাসের সঙ্গে যুক্ত হচ্ছে, আবার Cl এ পরিণত হচ্ছে অক্সিজেন। তাহলে দেখো, একটা ক্লোরোফ্লোরোকার্বন যখন একটা সক্রিয় ক্লোরিন দিচ্ছে, এই ক্লোরিনটা প্রথমে ওজনকে ভেঙে যে যৌগে পরিণত ClO, সে কিন্তু স্থির নয়, সে আবার আরেকটা ওজনকে ভাঙছে, ভেঙে আবার Cl সক্রিয় হচ্ছে। অর্থাৎ একবার ভেঙে গেলে সেই ক্লোরিন কিন্তু স্থির হয়ে থাকছে না, কন্টিনিউ ওই প্রক্রিয়াটি চালিয়েই যাচ্ছে। তাহলে কতটা ভয়ঙ্কর হতে পারে জিনিসটা। অর্থাৎ এই যে সক্রিয় এই যে CFC, এটা ওজোন স্তর ভাঙনের জন্য প্রচণ্ড পরিমাণে দায়ী। আরও রয়েছে কি জিনিস, যেটা আমাদের জেট প্লেন আমরা যাই আগে পড়েছি যে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে, এই যে জেট প্লেনটা যাচ্ছে আমাদের ওজোনস্ফিয়ারের মধ্য দিয়ে, এখানে যেগুলো ব্যবহার করা হয়, যেহেতু এই স্তরের মধ্যে খুব শান্ত হয় বায়ুমণ্ডলটা, তো এখান থেকে ধোঁয়াগুলো দ্রুত ছড়াতে পারে না। জেট প্লেনের যে ধোঁয়া, তার মধ্যে থেকে থাকে যেগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে NO, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড। অর্থাৎ নাইট্রোজেন গঠিত যে অক্সাইডগুলি রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু ওজনের জন্য শত্রু। ঠিক আছে, এই যে নাইট্রাস অক্সাইড এ কী করছে, ওজনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করছে NO2 প্লাস O2। কিন্তু এই NO2 কি স্থির? নাইট্রোজেন ডাইঅক্সাইড নয়, এ কিন্তু ওই মুহূর্তে স্থির থাকবে না। ও কি করবে, এখান থেকে একটা অক্সিজেন বিয়োজন ঘটে, গিয়ে তৈরি করবে NO প্লাস O। এই NO আবার একটা ওজনের সঙ্গে বিক্রিয়া করবে। ওকে, তো এই প্রথম NOর সঙ্গে নাইট্রাস অক্সাইডের সঙ্গে ওজোন বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন তৈরি হচ্ছে অণু। এই যে অক্সিজেন অণু তৈরি হলো, এরপর এই যেটা রয়েছে এর সঙ্গে একটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে তৈরি করছে কি, NO এবং O2। অর্থাৎ পুনরায় আবার NO তৈরি হয়ে গেল, এর সঙ্গে আবার আগের ঘটনাটি আবৃত হতে থাকবে। এইভাবে এই রিসাইকেলিং, অর্থাৎ যেভাবে এই বিক্রিয়াটা ঘটবে, ক্রমশ আমরা দেখতে পাচ্ছি কি, যে এই যে নাইট্রাস অক্সাইড, যেটাকে আমরা পরিবেশের সঙ্গে আমরা দূষণের কারণে ছড়িয়েছি, সেটা কী করছে, ওজনকে ক্রমশ ভেঙে পড়ছে। তাহলে একদিকে আছে CFC, যে সক্রিয় ক্লোরিন দিয়ে ভাঙছে, আর একটা যে NO, অর্থাৎ নাইট্রোজেন গঠিত যে যৌগগুলো রয়েছে, তারা সবাই কী করছে, ওজনকে ভাঙছে। এরা সবই ওজনের শত্রু। এবার এই ওজনকে ক্রমশ ভাঙতে থাকলে, একটু আগে আমরা যেটা বললাম, ফোরম্যান যেটা দেখেছেন, অর্থাৎ যেটা কিনা আমাদের ওজনের স্তর ক্রমশ ক্ষয় হতে, অর্থাৎ এই ওজনের স্তরে ক্যান্সার সৃষ্টি হচ্ছে বা ছিদ্রের সৃষ্টি হচ্ছে, যেখান থেকে ওই ক্ষতিকারক UV রশ্মিগুলো আমাদের পৃথিবীতে আসতে হবে, বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশ করছে, পৃথিবীতে আসছে, যা আমাদের অনেক ক্ষতিকারক আমাদের পক্ষে। ওকে, তো এটা গেল আমাদের ওজোন স্তর সম্বন্ধীয় যে টপিকটা। ওজোন স্তর সম্বন্ধে আমাদের এইটুকু জানলে আমাদের মোটামুটি যে কোনো পরীক্ষার জন্য আমাদের যথেষ্ট। এবার একটু অন্যদিকে যাব, সেটা হচ্ছে এই চ্যাপ্টার আরেকটি গুরুত্বপূর্ণ টপিক আমাদের তাপন মূল্য। তাপন মূল্য কি, এখানে সংজ্ঞাটা খুব ইম্পর্ট্যান্ট। তাপন মূল্য হচ্ছে, মূল্য মানে তো দাম, তাপন মানে কি তাপ, অর্থাৎ যেখানে আমরা তাপ পাবো।
কিসের থেকে? এবার তাপ করতে গেলে আমরা কোনো কিছু জ্বালাই, যা কিছু দাহ্য তাদেরকে আমরা বলি জ্বালানি। অর্থাৎ যে জ্বালানি মানে কোনো জ্বালানি জ্বালানোর ফলে যে পরিমাণ তাপ শক্তি পাবো সেটা হচ্ছে তাপন মূল্য। এখানে আমরা একটা নির্দিষ্ট বিষয় মানে পরিমাণ মেপে নিয়ে তার সাপেক্ষে সব কিছু আমরা হিসাব করি। এখানে 1 কিলো ধরা হচ্ছে, অর্থাৎ 1 কেজি পরিমাণ যে কোনো জ্বালানিকে সম্পূর্ণরূপে যদি আমরা পুড়িয়ে দেই, দহন করি, তাহলে যে পরিমাণ শক্তি তাপ শক্তি উৎপন্ন হবে সেটা হচ্ছে তার তাপন মূল্য। বুঝতে পারলাম? কী হলো তাহলে? 1 কেজি পরিমাণ যে কোনো জ্বালানির সম্পূর্ণ দহনের ফলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে আমরা বলি ওই পদার্থের বা ওই জ্বালানির তাপন মূল্য। এক্ষেত্রে আমাদের কিছু পদার্থের নাম জ্বালানি জেনে রাখতে হবে, তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে। তার মধ্যে আমি বলছি সবথেকে বেশি তাপন মূল্য যেটা হয় সেটা হচ্ছে তরল হাইড্রোজেন। অবশ্যই তরল কথাটা দেবে, তরল হাইড্রোজেন। তরল হাইড্রোজেনের তাপন মূল্য সবথেকে বেশি। এছাড়াও এর পরবর্তীতে যেগুলো আসবে পেট্রোল, কেরোসিন, আরও পরে গেলে শেষের দিকে আসলে কাঠ কয়লা, শুকনো কাঠের তাপন মূল্য সবথেকে কম। ওকে, এই টপিকটা আমাদের একটু পড়তে হবে। তাহলে তাপন মূল্যের এখান থেকে আমরা পড়ব কি? তাপন মূল্যের সংজ্ঞা এবং কোন পদার্থের তাপন মূল্য কত, একটা চার্ট দেওয়া আছে আমাদের স্ক্রিনে দেওয়া আছে, এখান থেকে দেখে নেবে। এবং তাপন মূল্য কোন পদার্থের বেশি, কার তাপন মূল্য কম, এই দুটো জিনিস একটু জেনে রাখতে হবে। ওকে,